সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৮ নম্বর অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। ৮ নম্বর অধ্যায়ের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইংরেজিতে বলা হয় বিগিনিং অফ মডার্ন ফিজিক্স অথবা ইন্ট্রোডাকশন অফ মডার্ন ফিজিক্স। বিংশ শতাব্দীর পূর্বে পদার্থবিজ্ঞানের এমন কিছু বিষয় ছিল যে বিষয়গুলোকে চিরায়ত পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল, অর্থাৎ বিজ্ঞানীরা এই সকল বিষয়ের কোনো সদুত্তর দিতে পারেননি। কিন্তু এই বিংশ শতাব্দীর শুরুতেই বিজ্ঞানীরা এই সমস্ত অমীমাংসিত যে ব্যাপারগুলো ছিল বা ঘটনাগুলো ছিল তাদের যথোপযথ সদুত্তর দিতে সক্ষম হলেন এবং সবগুলো বিষয়কে তারা পরিপূর্ণভাবে সফলভাবে ব্যাখ্যা করতে সমর্থ হয়েছিলেন। আমরা এই রকম কয়েকটি বিষয় নিয়ে আলোচনা শুরুতেই করে নেব। অনেক আগে থেকেই মানুষের মনে কৌতূহল বা প্রশ্ন ছিল, এই সূর্য থেকে আলো একটি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে সেই আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, তাহলে উপরে তো বায়ু মাধ্যম নেই, তাহলে আলো কোন মাধ্যমের মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়? এই প্রশ্নের উত্তরের তেমন কোনো ব্যাখ্যা ছিল না, কিন্তু কয়েকজন বিজ্ঞানী গবেষণা করে আমাদেরকে একটি ব্যাখ্যা দিয়েছিলেন। বিজ্ঞানী অ্যারিস্টটল, ক্রিস্টিয়ান হাইগেন, স্যার আইজ্যাক নিউটন, থমাস ইয়ং এবং জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তারা একটি ধারণা দিয়েছিল। তারা বলেছিল এই আলোগুলো ইথার নামক একটি কাল্পনিক মাধ্যমের মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। কিন্তু যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো সত্যি সত্যি কি ইথার নামক কোনো মাধ্যম আছে, এর কি কোনো প্রমাণ আছে, তখন এই ইথার নামক যে মাধ্যম এর ব্যাখ্যা দিতে কিংবা এর পরীক্ষালব্ধ প্রমাণ দিতে বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে 1887 সালে মাইকেলসন এবং মর্লির বিখ্যাত যে এক্সপেরিমেন্টটি রয়েছে নাম হচ্ছে মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা প্রমাণ করে দেখালেন যে ইথার নামক কোনো মাধ্যমের এক্সিস্টেন্স বা অস্তিত্ব নেই। তারও কিছুদিন পরে 1905 সালে আলবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত আপেক্ষিকতার যে বিশেষ থিওরি রয়েছে সেখানে তিনি বললেন যে আলো কোনো মাধ্যম ছাড়াই অর্থাৎ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে সবচেয়ে বেশি বেগে চলে। আলবার্ট আইনস্টাইনের এই তত্ত্ব উপস্থাপনের পরে পদার্থবিজ্ঞান থেকে ইথার নামক যে কাল্পনিক মাধ্যমটি রয়েছে এর ধারণা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। বিংশ শতাব্দীর পূর্বে আলো কণা না আলো তরঙ্গ, এটা নিয়ে বেশ কনফিউশন ছিল। কোনো বিজ্ঞানী বলতো আলো কণার মতো আচরণ করে, আবার কোনো বিজ্ঞানী বলতো আলো তরঙ্গের মতো আচরণ করে। 1690 সালে ডাচ বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেন্স বললেন যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ এবং এটি ইথার নামক মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। অনেক আগে থেকেই স্যার আইজ্যাক নিউটন আলোর ধর্ম নিয়ে তিনি গবেষণা করছিলেন এবং 1704 সালে তিনি একটি তত্ত্ব আমাদের সামনে উপস্থাপন করলেন। তিনি বললেন আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি এবং এই ক্ষুদ্র কণাগুলো আলোর উৎস থেকে সরল রেখায় একটি নির্দিষ্ট বেগ নিয়ে প্রাপ্ত হয় এবং আলোকে কণা হিসাবে বিবেচনা করে তিনি আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ এই ঘটনাগুলোকে তিনি ব্যাখ্যা করেছিলেন। স্যার আইজ্যাক নিউটনের এই কণা তত্ত্বের কাছে হাইগেনের যে তরঙ্গ তত্ত্ব ছিল এটা অনেকটাই চাপা পড়েছিল, অর্থাৎ হাইগেনের যে আলোর তরঙ্গ তত্ত্ব এটা তেমন সাড়া ফেলতে পারেনি। 1801 সালে বিজ্ঞানী থমাস ইয়ং
একটি এক্সপেরিমেন্ট করে, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, অথবা এটাকে আমরা বলি ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তিনি আলোর ব্যতিচারের যে ঘটনা ঘটে, আলোর যে ইন্টারফারেন্স হয়, এই ঘটনাটা তিনি আবিষ্কার করলেন এবং করে তিনি বললেন আলো অবশ্যই তরঙ্গ, না হলে আলোর উপরিপাতনের ফলে এই ধরনের আলোর ব্যতিচারের ঘটনা ঘটতো না। অর্থাৎ থমাস ইয়ং এর এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি হাইগেনের যে তরঙ্গ তত্ত্ব ছিল সেটাকে তিনি সুপ্রতিষ্ঠিত করেন। আলো কণা নাকি তরঙ্গ, এই মত পার্থক্যটা অনেক পূর্ব থেকেই ছিল। বিজ্ঞানী নিউটন বলতেন আলো কণা, বিজ্ঞানী হাইগেন কিংবা বিজ্ঞানী থমাস ইয়ং তারা বলতেন আলো তরঙ্গ। এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা চিরায়ত পদার্থবিজ্ঞান আমাদেরকে দিতে পারেনি। পরবর্তীতে বিংশ শতাব্দীর শুরুতেই অর্থাৎ 1923 সালে ফরাসি পদার্থবিজ্ঞানী লুইস দ্য ব্রগলি তিনি এক্সপেরিমেন্ট করে বললেন যে আলো কণার মতো আচরণ করতে পারে, আলো একই সাথে তরঙ্গের মতো আচরণ করতে পারে। অর্থাৎ আলোর মধ্যে কণা ধর্মও রয়েছে, আলোর মধ্যে তরঙ্গ ধর্মও রয়েছে। অর্থাৎ আলো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ধর্ম শো করে। অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে এবং আলো যদি কণা হয় তাহলে তার ভরবেগও রয়েছে, তার মোমেন্টামও রয়েছে। বিংশ শতাব্দীর পূর্বে বিশেষ করে বিজ্ঞানী নিউটন, গ্যালিলিও তারা বলেছিলেন যে কোনো বস্তুর দৈর্ঘ্য মানে স্থান, কোনো বস্তুর ভর কিংবা কোনো ঘটনার সময়, এইগুলো কনস্ট্যান্ট মান, অর্থাৎ এগুলো কখনোই পরিবর্তন হতে পারে না। কিন্তু এই বিংশ শতাব্দীর শুরুতেই আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মাধ্যমে আমাদেরকে বললেন যে কোনো বস্তুর দৈর্ঘ্য মানে স্থান, কোনো বস্তুর ভর কিংবা কোনো ঘটনার সময়, এগুলো কনস্ট্যান্ট মান না, এগুলো পরম মান না, বরঞ্চ এগুলো হচ্ছে আপেক্ষিক মান। অর্থাৎ পর্যবেক্ষকের উপরে নির্ভর করবে এই মানগুলো কেমন হবে। স্থির পর্যবেক্ষক যদি এই ব্যাপারগুলো দেখে তার কাছে একরকম হবে, গতিশীল পর্যবেক্ষক যদি কোনো বস্তুর দৈর্ঘ্য দেখে কিংবা ভর পরিমাপ করে কিংবা কোনো ঘটনার সময় পরিমাপ করে, ওই গতিশীল পর্যবেক্ষকের কাছে, অবজারভারের কাছে এই মানগুলো অন্যরকম মনে হবে। বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী গ্যালিলিওদের যুগে কোনো বস্তুর ভর এবং কোনো বস্তুর শক্তি, এই দুইটা বিষয়কে আলাদা আলাদা মনে করা হতো। তারা বলতো ভর এক জিনিস, এক সত্তা, এবং শক্তি হচ্ছে আলাদা সত্তা। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতেই বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আমাদের সামনে উপস্থাপন করলেন যে ভর এবং শক্তি আলাদা না, ভর এবং শক্তি দুটোই একই সত্তা, শুধু রূপভেদ আলাদা। অর্থাৎ সামান্য পরিমাণ ভরকেও আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি, শক্তিতে কনভার্ট করতে পারি, এবং আমরা যদি সামান্য ভরকেও শক্তিতে রূপান্তর করি তাহলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায়। এবং আমরা আলবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত ভর শক্তি সমীকরণ জানি, E=mc²। বিংশ শতাব্দীর শুরুতেই পদার্থবিজ্ঞানের বেশ কয়েকটি আবিষ্কার খুব আলোড়ন সৃষ্টি করেছিল। যেমন 1887 সালে বিজ্ঞানী হার্টজ ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা আবিষ্কার করেন। কিন্তু বিজ্ঞানী হার্টজ এই আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। পরবর্তীতে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্টের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন। এর স্বীকৃতিস্বরূপ আলবার্ট আইনস্টাইনকে 1921 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1895 সালে বিজ্ঞানী রঞ্জেন একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি একটি অজানা রশ্মি আবিষ্কার করেন, যেটা ওই সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি কোনো পরমাণুকে ইলেকট্রন দ্বারা আঘাত করে সেই পরমাণুর কক্ষপথ থেকে একটি আলো নির্গত করেছিলেন,
যার শক্তি অনেক বেশি সেই রশ্মিটাকে বলা হয় এক্স রশ্মি বা রঞ্জন রশ্মি বা এক্স রে। ওই সময়ে এই আবিষ্কারটা এত গুরুত্বপূর্ণ ছিল যে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু করা হয় এবং 1901 সালে সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন বিজ্ঞানী রঞ্জেন এই এক্স রে আবিষ্কারের কারণে। এই বিংশ শতাব্দীর শুরুর দিকেই 1923 সালে বিজ্ঞানী কম্পটন একটি এক্সপেরিমেন্ট করে তার কম্পটন ক্রিয়া আবিষ্কার করেন। এর কিছুদিন পরেই 1927 সালে বিজ্ঞানী হাইজেনবার্গ একটি নীতি উপস্থাপন করেন। এই নীতিকে বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম এই চিরায়িত পদার্থবিজ্ঞান ফিজিক্সের অনেকগুলো অজানা ব্যাপারকে তারা ব্যাখ্যা করতে পারেনি, কিন্তু এই বিংশ শতাব্দীর শুরু থেকেই বিজ্ঞানীরা এই সকল অজানা বিষয়কে, অমীমাংসিত ব্যাপারগুলোকে তারা ব্যাখ্যা করা শুরু করলেন এবং পরীক্ষালব্ধভাবে তারা এগুলোর ব্যাখ্যা দিলেন এবং প্রমাণ উপস্থাপন করলেন। তখন বিজ্ঞানীরা বললেন যে পদার্থবিজ্ঞান আর ওই মান্ধাতা আমলে পড়ে নেই, অর্থাৎ চিরায়িত আমলে পড়ে নেই। পদার্থবিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, সবগুলো ব্যাপারকে এখন পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে পারে। এই জন্য বিজ্ঞানীরা বললেন আজ থেকে পদার্থবিজ্ঞানের যাত্রা শুরু। তাহলে ওই শুরুর সময়েই, অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুর সময়েই যে যে ঘটনাগুলো বা যে যে ব্যাপারগুলো ওই সময়ে আবিষ্কৃত হয়েছে, ওই ব্যাপারগুলো, ওই ঘটনাগুলো নিয়ে আমরা পদার্থবিজ্ঞানের যে অংশে আলোচনা করব, ওই অধ্যায়কে আমরা বলবো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা বা ইন্ট্রোডাকশন অফ মডার্ন ফিজিক্স।